এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে তিনি নাকি প্রবলেমটাকে সলভ করে দেন। মানে এত বড় একটা কাণ্ড হলো যেখানটায় বাংলার মুখ পুড়লো, যেখানটায় মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রীরা একজন সেলিব্রিটিকে ঘিরে রাখার জন্য পশ্চিমবঙ্গের যারা বেকার যুবকরা টাকা দিয়ে টিকিট কেটে গেছিলো বা যারা চাকরি করা লোকেরা তারা যারা টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিল তাদেরকে তিনি দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন, আর তার দলের যিনি মন্ত্রী তাকেও তিনি দুষ্টু মিষ্টিভাবে টাইট দিচ্ছেন। মানে এর থেকে কি প্রমাণ হয় যে দোষ করেছে তাকেও দুষ্টু মিষ্টি মেডিসিন, আর যে দোষ করেনি তাকেও সেম মেডিসিন দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানে তিনি এতটাই দয়াময়ী যে তিনি যে দোষী তাকেও যা সাজা দেবেন, যে নির্দোষ তাকেও একই সাজা দেবেন। যেমন করে 26,000 জনের যে চাকরি খেয়েছিলেন, চুরি করে চাকরি পাওয়া যেসব শিক্ষকেরা তারা বা তাদেরকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো প্যানেলটাকেই খেয়ে নিলেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে কত গরিব মানুষের পেটে লাথি মারছেন, বা রাজনীতি ক্ষমতায় ধরে রাখার জন্য তিনি যে আর কত গরিব মানুষের ক্ষতি করবেন সেটাই তো ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি। তো আজকে এই দানবিক মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা হবে এবং এর মানবিকতা নিয়ে কথা হবে, এবং এনার দলের যে মন্ত্রী যিনি পদত্যাগ করেছেন তাকে নিয়েও কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। আপনারা এই সাহায্যগুলো পাবেন, ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। পশ্চিমবঙ্গে শিল্প আসুক কি না আসুক, পশ্চিমবঙ্গে কোনো শিল্প হোক কি না হোক, কোনো সাধারণ ছেলে মেয়ে চাকরি পাক কি না পাক, আপনারা ব্যবসা করতে থাকুন। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যে আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই উপরে চলে গেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য গর্বের বিষয়। দেশে কোনো বড় শিল্প না এলেও চলবে, দেশে 100 দিনের কাজ হলে চলবে, যেই কাজের জন্য মুখ্যমন্ত্রী লড়াই করেন এবং এই আন্দোলন করতে গিয়ে সিঙ্গুর থেকেও টাটাদেরকে তাড়িয়েছিলেন, এখন আবার সেই টাটাদের পা ধরতে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মনে হচ্ছে একটুখানি পাগল হয়ে গেছেন, তাই তিনি কোথায় কখন কীভাবে কেন চলে যাচ্ছেন তিনি নিজেও জানেন না। তোমরা ভালো করেই জানো যে ডিজি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিবৃতি চেয়েছিলেন যে এই যে স্টেডিয়ামে এত পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও কেন এরকম ভাঙাভাঙি হলো। তোমরা জানো রাজীব কুমার কেমন মানুষ, উনি খুব ভালো মনের মানুষ। তা না হলে আমাদের দয়াময়ী মুখ্যমন্ত্রী তার জন্য আমরণ অনশন করতে গেছিলেন, বা এই যে সন্দেশখালির কেসটা হয়েছিল, যদি রাজীব কুমার না থাকতেন তাহলে তো শেখ শাহজাহানকে এতদিন পরে অ্যারেস্ট করা হতো না, তাই না? শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার পেছনেও রাজীব কুমার আছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষের সাথে আর কত ছলনা করবেন। সামনে থেকে রাজীব কুমারকে বিবৃতি চেয়েছেন এই ঘটনার, পেছন থেকে সেই রাজীব কুমারের হয়তো দেখবে আবার প্রমোশন করিয়ে দেবে, যেমন করে সন্দীপ ঘোষের করিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটাই দয়াময়ী, তার দয়া করুণা সবকিছুরই ঊর্ধ্বে। আমি যখন বলি অনেকে আমাকে খেপায়, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। খেপানোর মতো কাজ করো তাই খেপায়, আর স্বপ্ন দেখার কথা বলছো, সেই আমাদের পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখার অধিকার শুধুমাত্র কালীঘাটে ব্যানার্জি ফ্যামিলির আছে, আর পশ্চিমবঙ্গে কারোর স্বপ্ন দেখার অধিকার নেই। তুমি যদি একটা ছোটোখাটো সামান্য দোকান তৈরি করার কথা ভাবো, তখন তোমাকে তৃণমূলের যারা নেতারা আছে তাদেরকে ঘুষ দিতে হয়। পাড়ার পুজো আছে, ঘুষ দিতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূলের পার্টির ফান্ডে টাকা দরকার, সেখানে ঘুষ দিতে হবে। বহু জায়গায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্নের উপরে মুতে দিয়ে তিনি চলে যাচ্ছেন। এরকম স্বপ্ন দেখানোর কি দরকার আছে? আর এই স্বপ্নগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরই বা কী লাভ হবে, সেটাই তো বুঝতে পারছি না। আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানুষের সাথে কীভাবে বাটপাড়ি করছেন তোমরা একবার ভাবতে পারছো? এই যে মুখ্যমন্ত্রীর যিনি একদম স্বনামধন্য ক্রীড়ামন্ত্রী ছিলেন না, এই যে অরূপ বিশ্বাস মহাশয়, সেই মহাশয় তিনি যখন তার রেজিগনেশন লেটারটা দিয়েছেন, সেই লেটারে তিনি কী লিখেছেন দেখেছেন তো? একদম অশিক্ষিত মূর্খের মতো বানান ভুল করেছেন। আবার পশ্চিমবঙ্গের চিরকুটেও নাকি চাকরির ইস্তফাপত্র দেওয়া হচ্ছে। মানে এরা সবসময় সিপিএমদেরকে দোষ দিত যে সিপিএমের আমলে নাকি চিরকুটে চাকরি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম, কারণ আমরা কেউ দেখিনি জানি না, আমরা মেনেই নিলাম সিপিএমের আমলে চিরকুটেই চাকরি হয়েছে। তো পশ্চিমবঙ্গে তো চিরকুটে মন্ত্রীদের ইস্তফাপত্র নেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল বানান ভুল করু ঠিক করু, সে কিন্তু পুরোটাই টাইপ করে দিয়েছে, কিন্তু এই যে অরূপ বিশ্বাসের এত ট্রোল হওয়ার পরে আর সময় হয়তো হয়নি, তাই তিনি টাইপ করতে পারেননি। দেখলে হাসিও পায় দিদি। যে আমি কেন চায়ের কথা বলি, প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রিত্ব ধরে রেখেছেন, তিনি পুলিশ মন্ত্রিত্ব ধরে রেখেছেন, স্বাস্থ্যমন্ত্রিত্ব ধরে রেখেছেন, এবার তিনি ক্রীড়া মন্ত্রিত্ব ধরে রাখবেন। বলি আর বাকি যে পদগুলো আছে সেগুলোও কেন ধরে রাখছো না? কারণ তুমি শিক্ষা স্বাস্থ্য সব কিছুই নিয়ে নাও না, দিলে তো ভালো হবে। কারণ তোমার আমলে স্বাস্থ্যক্ষেত্রে কত বড় দুর্নীতি হয়েছে সেটা সন্দীপ ঘোষ প্রমাণ করে দিয়েছে। শিক্ষার তো হাল পুরো খারাপ, বিদ্যুতের তার সেটা জলে পড়ে 14 জন 15 জন করে মারা যাচ্ছে প্রতিবার বর্ষা হলে। আর পশ্চিমবঙ্গে বিদ্যুতের যা অবস্থা, তাতে আর নতুন করে বিদ্যুৎ মন্ত্রীর কোনো দরকারই ছিল না। আর যদি বলি পুলিশ মন্ত্রিত্ব, আমরা সন্দেশখালি দেখেছি, আমরা অভয়াকে দেখেছি, আমরা বারাসাত দেখেছি, এরকম বহু জায়গায় দেখেছি আমরা মুখ্যমন্ত্রীর পুলিশেরা অনেক ভালো কাজ করছে। এবং মুখ্যমন্ত্রী যতদিন থেকে পুলিশ মন্ত্রিত্বটা হাতে পেয়েছেন, পুলিশেরা আর কাউকে মানে না। রাস্তা দিয়ে তুমি যদি একটা বাইক নিয়ে চলে যাও, তাহলে তোমার হেলমেট থাকুক কি না থাকুক, পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু তোমায় ধরে 3-4 হাজার টাকা ফাইন করে দেবে। কেমন মাপের ঢ্যামনা জানো তো? পিদ ঢ্যামনা বলে আমাদের গ্রামের ভাষায়। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1,000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো,
ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো আর বিস্কুট নাও। সত্যি কথা, তোমরা চা ব্যবসাই করো। যারা শিক্ষিত বেকার আছো তোমাদের চা ব্যবসা করাই দরকার। তার কারণ হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছো, তোমাদের এই বঙ্গে জন্মগ্রহণ করাটাই হচ্ছে সবথেকে বড় পাপ হয়েছে। আর তোমরা এত বড় পাপী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীকে একটা পেয়েছো, যিনি তোমাদের চাকরি দেওয়ার বদলে চা ব্যবসা করতে বলেন এবং তিনি দিন শেষে বলেন আমরা 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি। তো এই বেকারেরা চা বেচে না, এই বেকারেরা হচ্ছে তোমার কি করে সেটা মুখ্যমন্ত্রী জানেন হয়তো, যে 40% বেকার কমিয়ে তিনি কোথায় ঢুকিয়েছেন সেই বেকারগুলোকে, সেটাই তো ভেবে পাচ্ছি না। আমরা যদি পুরো ডিপলি ভেবে দেখি তাহলে যে যুবভারতী ক্রীড়াঙ্গন সেটা ভাঙা হয়েছে, তার সাথে আরজিকর কাণ্ডটাকে যদি মিলিয়ে দেখা হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে ভাঙার ফুটেজটা, এই ফুটেজ দেখে অনেককেই গ্রেপ্তার করেছে যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলো এবং তারা ক্ষোভে পড়ে ভেঙে দিয়েছে একটা ইমোশনের জোরে। কিন্তু সেখানটায় পুলিশ 24 ঘন্টার ভেতরে তাদের অ্যারেস্ট করেছে, খুব ভালো কথা। ভেঙেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, ওটা গ্রেপ্তার করেছে। কিন্তু এই সেই পুলিশ যখন আরজিকর কাণ্ড ঘটেছিল তখন এই পুলিশ সেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছিল, আর দেখার পরে সেখানটায় গ্রেপ্তার করতে তাদের 24 ঘন্টার উপরে সময় লেগে গেছিলো। তাহলে পশ্চিমবঙ্গে যারা দুষ্কৃতীরা তারা ছাড় পেয়ে যাবে, আর পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত যুবকরা তারা কিন্তু গ্রেপ্তার হবে। বাহ, ভালো রাজনীতি চলছে। এই রাজনীতি দেখার জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করে আছে। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। আর সেই কাজের ছিরিও আমরা জানি, একদম বিচ্ছিরি কাজ। তোমার যে কাজ, সে কাজ মানুষ, তোমার হাতের রান্না যদি কেউ খায় সে পুরো কোমায় চলে যাবে। এবার তোমার বিছানায় যদি কেউ ঘুমোয় সে মোটামুটি স্বর্গে চলে যাবে। স্বর্গে যাবে কি নরকে যাবে সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় নরকেই যাবে। কারণ তুমি এখন নাকি সব করো, তুমি 40,000 বার হাঁটো, কি করো তুমি সারাদিন? বিছানা করো, তুমি মানুষজনের কথা ভাবো, কি করে তুমি এত চালাও? তুমি তো নরেন্দ্র মোদীকে বায়োলজিক্যাল সন্তান বলো, আমার তো মনে হয় তুমি মানুষ নও, তুমি দেবী, তুমিও বায়োলজিক্যাল। পশ্চিমবঙ্গ জুড়ে তোমারই পুজো হওয়া দরকার। নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, এসব থেকে মুক্ত হওয়ার কোনো রকম কোনো দরকার নেই। কারণ মুখ্যমন্ত্রী দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ড নিয়ে আপনি আপনার যে চিকিৎসা সেটা করে নিতে পারবেন। কোনো কিচ্ছু করার দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার সবসময় আপনাদের পাশে আছে এবং সাথে আছে। তারা আপনাদের কথা ভাবে, তাই আপনাদের জন্য এত কিছু করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ব্যবসায়ীদের সম্মেলন করছেন, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেগুলো তৈরি হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু কটা ইন্ডাস্ট্রি এসছে সেটা আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গে নাকি 1.5 লক্ষের উপরে বেশি কোম্পানি এসছে 14 বছরে। আমরা তো শুনেছি 5,000-এর বেশি কোম্পানি পালিয়ে গেছে। আর কোন তথ্যটা সঠিক আর কোনটা ভুল সেটা হয়তো পশ্চিমবঙ্গ সরকারই জবাব দেবে একদিন, যেদিন চলে যাবে তারপর। এখন তো শুধু ঢপের কীর্তনই করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ বেহায়া দোকান কাটা আমি এর আগে কখনোই দেখিনি। মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন। ফেক কথা বলাতে তো পশ্চিমবঙ্গে প্রশাসনিক সম্মেলনই যথেষ্ট। ফেক কথা বলাতে নবান্নের 14 তলাটাই যথেষ্ট। সেখান থেকে মুখ্যমন্ত্রীর হাতে কাগজ নিয়ে সে কাগজে যা লেখা থাকে তার ডবল সংখ্যাগুলো বলতে থাকেন। তিনি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষেরা বোকা এবং তাদেরকে বোকা বানিয়েও রেখেছি 500 টাকা 1000 টাকা দিয়ে। তাই আমি যেটা বলবো সেটাই হয়তো পশ্চিমবঙ্গের মানুষ শুনে নেবে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অনেকটাই বোকা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণ এবার।